নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। মহারাজের বাবা তো ডিস্কোতে এসে বলে, কিরে আমাকে এখানে আসতে বলেছে? বলে হ্যাঁ বাবা, তোমাকে ডিস্কোতে আসতে বলেছে। বলে জীবনেও কখনো ডিস্কোতে আসবো ভাবিনি রে। মিলি বলে আজ কিন্তু তোমাকে আমাদের সাথে নাচতে হবে। বলে কি বলিস রে, নাচতে হবে? বলে হ্যাঁ। সৌরভ বলে দেখবেন একদম মন প্রাণ ভালো হয়ে যাবে। বলে আচ্ছা ঠিক আছে। তো বলে তুমি তাহলে নাচবে আমাদের সাথে বাবা? বলে হ্যাঁ নাচবো। দিয়ে মহারাজের বাবার তো দেখা যাচ্ছে এদিকে খুব আনন্দ, বলে যে আমাকে তো তাহলে নাচতেই হবে। ওদিকে দেখা যাচ্ছে মহারাজ তার বউয়ের সাথে মানে পূজার সাথে ডান্স করছে। পূজার বাবা তখন হঠাৎ করে বলে যে মহারাজ আর পূজা মার মিলন ঘটানোর আমি না একটা উপায় খুঁজে পেয়ে গেছি। তখন মিলি বলে যে কি বলছো বাবা, বন্ধু আর দাদার মধ্যে মিলন হবে? বলে কি বলছিস রে, দিয়ে চুপ করে যায় মহারাজের বাবা। এদিকে মহারাজ আর পূজা তো একে অপরের দিকে তাকিয়ে ওদের 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 মধ্যেই আছে আর কি, ওদের ঘোরেই ডুবে আছে। ওদিকে আবির তো সমানে পূজাকেই দেখে যাচ্ছে। মহারাজ আর পূজাকে একসঙ্গে দেখে তো তার বাবা লাফিয়ে চলে আসে, বলে বাহ অসাধারণ, এই তো চাই। কিছুক্ষণ বাদে পূজা মহারাজের ঘোর কাটলেও, পূজা মহারাজের কাছ থেকে সরে গেলেও পূজা কিন্তু মহারাজের দিকেই তাকিয়ে থাকে। এদিকে মহারাজের নজর কিন্তু আবিরের দিকে। পূজা আবার ঘুরে তাকায় যে সেখানে সৌরভ আর তার শ্বশুরমশাই এসে উপস্থিত। আবিরের দিকে তো অদ্ভুত ভাবে তাকিয়ে আছে মহারাজ। আবির তখন বলে আপনার চোখের ভাষা বুঝতে কিন্তু আমার অসুবিধে হচ্ছে না মহারাজ। তখন মহারাজ বলে আমার হাতের ভাষা বুঝতে কিন্তু মানে আমার হাতের ভাষা বোঝার মতো পরিস্থিতি কিন্তু আপনি তৈরি করে দেবেন না। এদিকে শিব বলে আরে বর্দা আমি মানে মেজদা, বর্দার হাতটা আমি কতক্ষণ ধরে রাখবো? এতক্ষণ তো আমি মায়ের হাতও ধরিনি কোনোদিনও। মহারাজ তখন সোমনাথকে বলে তুই আর তোর ফ্রড বউ অনির মাথাটা খেয়েছিস, আর অনির ব্রেন ওয়াশ করে বাবার বিরুদ্ধে কেস করতে তোরা বাধ্য করেছিস। এটা শুনে তো ফ্রড আর ফ্রডের বউ মানে দুজনেই আর কি চমকে ওঠে। ওদের জন্য বাবা আত্মহত্যা করারও চেষ্টা করেছে, তোরা দুজনে বাবার পায়ে হাত দিয়ে ক্ষমা চা। এটা শুনে তো ওদের মুখ হাঁ হয়ে যায়। অনেকে বলে দেয় মহারাজ যে কালকে তুমি বাবার বিরুদ্ধে করা মিথ্যে কেসটা থানাতে গিয়ে উইথড্র করবে। অনেক তো চিৎকার করতে থাকে যে কি হয়েছে, আমি কিচ্ছু করবো না, তোমার বাবা একটা প্রতারক, এই বলে চিৎকার করতে থাকে। তখন মহারাজ অনির গলাটা চিপে ধরে নেয় আর তখন অনি চুপ করে যায়। এরপরে আবির অনির হয়ে কিছু বলতে গেলে পূজা তাকে থামিয়ে দেয় যে তুই দাঁড়া। এদিকে মহারাজ যাতে অনেকে শাসন করে এটাই পূজাও চাই মনে মনে। তখন মহারাজ অনেকে আরো মারতে যাবে কি মহারাজের হাতটা থেমে যায়, কারণ কোথাও না কোথাও পূজার মাকে মহারাজ কথা দিয়েছে। মহারাজ আবারও বলে দেয় অনিকে যে তুমি বাবার বিরুদ্ধে করা মিথ্যে প্রতারণা কেসটা তুলে নেবে। অনেক কিছু বলতে গেলে আবারও চুপ করে দেয় মহারাজ অনিকে। অনির উপর রেগে যায়, অনির দিকে রেগে তাকিয়ে থাকে। আর এদিকে সোমনাথের হাতটা ধরে তার বাবার পায়ের কাছে ফেলে দেয়, মানে সোমনাথকে, আর তার সাথে প্রিয়াঙ্কাও, যাতে তারা বাবার পায়ে ধরে ক্ষমা চায়। প্রিয়াঙ্কা তখন উঠে বলে এই শোনো, তুমি না কথায় কথায় আমার সোনার গায়ে হাত দেবে না, আমি না তাহলে এবার পুলিশে যাব। এই কথা শুনে তো মহারাজ আসিম হাসতে থাকে। মহারাজ বলে তাই নাকি? দারোগা তো আপনার সামনেই দাঁড়িয়ে। সৌরভের কথা বলে। আবির আবার ফট করে বলে কিন্তু উকিলও তো আপনার সামনেই দাঁড়িয়ে। আর তার সাপোর্ট পেয়ে প্রিয়াঙ্কার আবার হাসে। মহারাজ তো অবাক হয়ে তখন আবিরের দিকে তাকায়। মহারাজ তখন আবিরকে বলে মহারাজের কোনো সস্তা উকিলের প্রয়োজন পড়ে না। আবির তখন চুপ করে যায় আর প্রিয়াঙ্কাকে বলে যে বাবার পায়ে ধরে ক্ষমা চাও ফ্রড, না হলে কিন্তু দাদাকে কোনো সিঁড়ির ধারে নিয়ে গিয়ে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। সোমনাথ তো ভয় পেয়ে যায়, কারণ সেই ধাক্কা দেওয়ার ঘটনাটা মহারাজ ইনডাইরেক্টলি তুলে ধরে। পূজার মনে আবারও ডাউট হয় যে উনি এরকম কথা কেন বললেন। তখন সেদিনের কথাগুলো ভাবতে থাকে। তখন সোমনাথের মুখ দেখে বলে যে ফ্ল্যাশব্যাক দেখাটা বন্ধ কর, ওটা না দেখে তুই আর তোর বউ বাবার কাছে ক্ষমা চা। সোমনাথ তখন ভয়ে ভয়ে বলে যে চলো চলো শোনো, আমরা ক্ষমা চেয়ে নি চলো। তখন দুজন মিলে ক্ষমা চাইতে থাকে, সামনে হাঁটু গেড়ে বসে তারা ক্ষমা চাইতে থাকে তার বাবার কাছে। প্রিয়াঙ্কা তো কোনো কথা বলে না, সোমনাথ যা বলছে ও শুধু বলছে আমাকেও। তখন মহারাজ বলে এই এই সোমনাথ মুখার্জি, ফ্রডকে বল যে গোটা গোটা শব্দ রচনা করে গোটা গোটা বাক্য রচনা করতে। মহারাজের বাবা তখন বলে ঘরশত্রু বিভীষণ। পূজা তো তখন মনে মনে প্রিয়াঙ্কার কথাগুলো ভাবতে থাকে, কারণ সে তো একটা ফ্রড, সে তো আদৌ বিদেশের নয়। পূজা তো সব সত্যিটা জেনে গেছে, সেই সমস্ত কথাই মনে করতে থাকে পূজা। পূজা মহারাজের কাছে আবারও বলে যে আমার একটা জরুরি কথা বলার আছে। তখন মহারাজ বলে জরুরি কথা জরুরি কাজ এগুলো সব ঠিক সময়ে করতে হয় মহারানী, তুমি আর নতুন ডায়লগ বলো না। মানে পূজার কোনো কথা শুনতে রাজি না মহারাজ। পূজাকে বলতে থাকে মহারাজ যে বাড়ি থেকে বিনা কারণে বেরিয়ে গেলে, এদিকে রাস্তাতে বন্ধুর হাত ধরে হাঁটছো, আর নিজের ভাইকে শাসন করার ক্ষমতা নেই, শেষমেশ আমাকেই নামতে হলো মাঠে নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। অনেক কথাই শোনাতে থাকে মহারাজ। পূজা চুপ করে শুনতে থাকে। মাঝখান থেকে কথা বলে চল এখানে অনেক নাটক চলছে, পূজা বাড়ি চল। পূজা তখন বলে আমাকে ওনার সাথে কথা বলতেই হবে, তুই মাঝখানে কথা বলিস না। তারপরে আবির বলে তোর চোখের জল দেখে ওনার কিন্তু মন গলছে না, তাই কেঁদে কোনো লাভ নেই। আবিরের মাঝখানে কথা বলাটা কিন্তু মহারাজ মোটেও সহ্য করছে না। মহারাজ বলে দেয় যে পরম বন্ধুর হাত ধরে নিজের বাড়িতে ফেরো পূজারিনী মুখার্জি, মহারাজের বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই, মহারাজের বাড়িতে তোমাকে ফিরতে হবে না। পূজা তো কাঁদতে থাকে এই কথাগুলো শুনে। তার প্রিয়াঙ্কা এটা দেখে শুনে তো খুব খুশি হয়। পরে পূজা সেখান থেকে চলে যায়, পূজার পেছন পেছন আবিরও চলে যায়। এদিকে সোমনাথরা বলে বাবা বাঁচা গেছে, ওই মেয়ে আর এই বাড়িতে ফিরবে না কোনোদিনও। প্রিয়াঙ্কা তো মনে মনে বলে ওই বাড়িতে সবকিছু আমার কাছেই, ওর বাড়িতে ফেরার আগে আমাকে বড়সড় ডাকাতিটা সেরে ফেলতে হবে, নাহলে মহারাজ যদি জানতে পারে তাহলে তো আমায় খুন করে দেবে। প্রিয়াঙ্কা সোমনাথও সেখান থেকে কেটে পড়ে। মহারাজের বাবা তখন মহারাজকে বলতে থাকে তুই এটা কি করলি মহারাজ, তুই নিজের দোষেই পূজাকে হারালি। মহারাজ তো বসে তখন কাঁদতে থাকে। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে
পূর্ণিমা চলে এসেছে, সমানে ফোন করছে কিন্তু কেউ ফোন তুলছে না, বলে ফোনটাও রিসিভ করে না। দেখা যাচ্ছে ওদিকে মহারাজের বাবারা সবাই বাড়ি চলে এসেছে। মহারাজের বাবা বাড়ি আসতেই বলে যে কি ব্যাপার, কোথায় গেছিলে? ভাগ্যিস আমার কাছে একটা বাড়ির চাবি ছিল, আমি ঢুকতে পেরেছি। ফোন করছি, ফোনটাও কেউ রিসিভ করছো না। বলে তুমি যে আজকে বাড়ি আসবে সেটা জানিয়েছিলে? আগে থেকে কাউকে তো জানাওনি। তা বলে কি বাড়ি থেকে সবাই মিলে চলে যাবে? পূর্ণিমা বলে। আর বলে কাজের লোকটা কোথায়? কাজের লোক শুনে তো অবাক হয়ে যায়, বলে কাজের লোক? তো তোমার বোধহয় মেমোরি লস হয়েছে, কবে আমাদের বাড়িতে সারাক্ষণের জন্য কাজের লোক ছিল? বলে আরে বাচাল মেয়েটা কোথায়, মানে পূজার কথা মিন করছে পূর্ণিমা। সেখানে প্রিয়াঙ্কা সোমনাথও চলে আসে। প্রিয়াঙ্কা তো পূর্ণিমাকে দেখে ভয় পেয়ে যায়, ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি মা চলে আসবে, কারণ ও তো সবকিছু লকারের গায়েব করে ফেলেছে। এদিকে পূর্ণিমা তার হাজবেন্ডকে বলছে ইতিমধ্যে আবার পূজা মা শুরু হয়ে গেছে তোমার। সোমনাথ তো তার মাকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু প্রিয়াঙ্কা তো আর বলেনি যে সে তো যা কাণ্ড কারখানা করে রেখেছে, ধরা পড়লে তো কেলেঙ্কারি কাণ্ড হবে। সোমনাথ তো মা করে দৌড়ে আসে, প্রিয়াঙ্কাও আসে, বলে এইসব পোশাক আশাক পরে তোরা কোথায় গেছিলি? তখন পূজার শ্বশুরমশাই বলে যে জাহান্নামে গেছিল আর কি। মহারাজের বাবা তখন বলে হ্যাঁ, ওখানে আমার পা ধরে ক্ষমা চাইতে গেছিল। তখন প্রিয়াঙ্কা বলে বাবার কথা শুনবেন না, মা খালি মজা করে। বলে আমি যত অপছন্দ করি না কেন ওকে, রান্নাটা তো ওকেই করতে হবে, মানে পূজার কথা বলে, কারণ জানে তো না যে পূজা অলরেডি বাড়ি থেকে চলে গেছে। আর বলে যে যদি আমি এখন প্রিয়াঙ্কাকে বলি তাহলে তো ওর শুধু ইনস্ট্যান্ট নুডল, সেটা খেলে তো হবে না। তখন বলে ডাকো না কেউ একজন ওকে। বাবা বলে মানে শ্বশুরমশাই পূজা বাড়িতে নেই। বলে ও আচ্ছা, এত রাত করে এখনো দোকানে, তাই তো? তখন শিব বলে যে না, বন্ধু বাড়ি ছেড়ে চলে গেছে। এটা শুনে তো পূর্ণিমা অবাক হয়ে যায়। প্রিয়াঙ্কাকে বুকে জড়িয়ে ধরে, কারণ তাকে তো একটা দায়িত্ব দিয়ে গেছিল, সেই দায়িত্বটা সে পালন করে দিয়েছে। সেই কারণে বলে কি করলে তুমি এটা? আমি এতদিনে যে কাজটা করতে পারিনি সেটা তুমি দুদিনে করে দিলে, তুমি বাচালটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। এই বলে হাসতে থাকে পূর্ণিমা। পেছনে চলে আসে মহারাজ, তার তো শুনে কথাগুলো খারাপ লাগে, তখন রেগে উপরে চলে যায় কোনো কথা না বলে। পূর্ণিমা তখন বলে যে এই বাড়িতে শুধু একজনেরই বদল হলো না। মহারাজের বাবা বলে কার? বলে এই যে তোমার মেজো ছেলের। তো প্রিয়াঙ্কা মনে মনে ভয় পাচ্ছে, মা যদি জানতে পারে মাল লকারে জিনিসপত্র বদলে গিয়ে আমার কাছে চলে এসছে তাহলে যে কি হবে কে জানে। তো মহারাজ বাড়ির সিঁড়িতে বসে পূজার কথাই ভেবে যাচ্ছে। পূজাকে ফোনও করেছে, কিন্তু পূজার ভাই কিছুতেই ফোনটা রিসিভ করতে দিল না। এমনকি আবিরও বলে যে তুই ফোনটা রিসিভ করবি না। পূজা বলে দেখলি তো কি করলি, ফোনটা কেটে গেল। বলে বেশ হয়েছে কেটে গেছে। পরে পূজা তো তার ভাইয়ের উপরে রেগে গিয়ে এক চড় মারে, বলে তুই থামবি? বলে মার, আমাকে মার, যত খুশি মার। পরে পূজা রেগে গিয়ে তার ভাইকে আরো মারতে থাকে, আর তার ভাই আরো জোরে চিৎকার করতে থাকে। তখন আবির গিয়ে থামায়, বলে কেন মারছিস তুই ওকে? বলে বেশ করেছি মেরেছি, আর তুই না জেনে শুনে সবকিছুর মাঝখানে ঢুকিস না, বুঝতে পেরেছিস? আবিরকে বলে। এরপরে পূজাও ফোন করে মহারাজকে, কিন্তু মহারাজ ফোনটা রিসিভ করে না, ফোনটা চালিয়ে ফেলে দেয়। বলে ফোনটা তুমি ধরলে না, তুমি কি চাও? আমি তো কিছু বুঝতেই পারছি না। অনি তখন বলে বুঝতে পারছিস না কি চাই? ডিভোর্স চাই, ডিভোর্স। তখন বলে অনি তোকে আমি মারতে গেলে অনি ওখান থেকে চলে যায়। আবির পূজাকে বলে যে তুই ওই লোকটাকে ভুলে যা পূজা। পূজা তখন অবাক হয়ে আবিরের দিকে তাকায়, মনে মনে ভাবতে থাকে পূজা কি চাইছো তুমি মিস্টার মাথা গরম? তাহলে কি আমি তোমাকে ভুলে যাব? তুমি এটাই চাইছো? এগুলোই ভাবতে থাকে মনে মনে পূজা। মহারাজও বলে যে যদি প্রয়োজন পড়ে তো তোমার জীবন আমি ছাড়খাড় করে দেবো, এমনটাই ভাবতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।